আবারও দাঁড়ান 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 দাঁড়ান, ইয়াও করেন হেলিকপ্টার। এই আস্তে, আমার বাইক করে দেবো, এইটি আস্তে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর, কথা বলার পর আমাদের বোট রেডি, প্লাস আমরা বাইকগুলো এখানে রেখে যাব। আর একটা দোকানে আমাদের সব জামা কাপড়ের ব্যাগ সবকিছু রেখে যাব, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো শুধু সাথে নেব। আস্তে আস্তে কিন্তু আমরা তিনদুপাড়া থেকে চলে যাচ্ছি নাফাকুমের উদ্দেশ্যে। আর প্রথমে কিন্তু আমরা রেমাক্রি যাব, দেন ওইখান থেকে আমরা 2 ঘন্টা ট্রেকিং এ নাফাকুম যেতে হবে। আর বোট ভাড়া যদি কথা বলি, সেক্ষেত্রে থানচি থেকে যদি আপনারা আসেন, আপ ডাউন 7,000 টাকা লাগবে। আর যদি তিনদুপাড়া থেকে আপনারা যান, সেক্ষেত্রে 4,500 থেকে 5,000 টাকার মতো লাগবে। তাই আমি সাজেস্ট করব, আপনারা যদি বাইকে আসেন সেক্ষেত্রে এটা অ্যাডভেঞ্চার রোড যেহেতু আসতে পারেন, আর যদি বাইক দিয়ে না আসেন সেক্ষেত্রে আপনারা থানচি থেকে আসাই বেটার। তো আমরা কিন্তু রাইট নাও এখন বড় পাথর চলে আসছি। বড় পাথরে কিন্তু পাথর থাকার কারণে বড় বড় নৌকা কিন্তু সবাইকে নিয়ে যেতে পারবে না, যার কারণে নৌকার মাঝে আমাদের বলছে যে এখানে নামার জন্য 4 থেকে 5 মিনিট হাঁটার জন্য, দেন একটা দোকান পড়বে, ওই দোকানে এখানে দাঁড়ালেই ওইখান থেকে আবার নৌকায় উঠতে পারবো। সত্যি কথা বলতে এখানে আপনার ট্রেকিং করলেও হামারি কোনো কষ্ট হবে না, কারণ আশেপাশের যেই ভিউ আর সাঙ্গু নদীর যেই শান্ত একটা পরিবেশ আর আশেপাশে পাহাড়ের সৌন্দর্য সবকিছু দেখতে দেখতে কিন্তু আপনার কখন সময় চলে যাবে মানে কিচ্ছু টের পাবেন না এক কথায়। আসলে এরকম কিছু কিছু প্লেস আছে যেগুলায় মানে আমি না দাঁড়ালেই নয়, আমার গ্রুপের মেম্বাররা সবাই চলে গেছে, বাট আমি এই প্লেসগুলোর মধ্যে একা একাই ভিডিও করতেছি। আর এই প্লেসগুলোর মধ্যে সত্যি এনজয় করতেছি, মানে এখানে কেমনে না দাঁড়াই ভাই, কেমনে না দাঁড়াই, এত সুন্দর ভিউ। মানে এই ট্রেলটার মধ্যে সত্যি জোস জোস ভিউ পাইতেছি, জোস জোস লোকেশন পাইতেছি, বাট টাইম নাই, শর্ট টাইমের মধ্যে সব কিছু করতে হইতেছে, এটাই সমস্যা। এখন শীতকাল, তাই সাঙ্গু নদীর পানি অনেক কম, বাট বর্ষাকালে এত পরিমাণ পানি থাকে যে এটা পুরোটাই ধরেন একদম ডুবে যায়। তো পাথরের মধ্যে একটু পরপর নৌকা আটকে যাচ্ছে, আর আমরা 3-4 জন মিলে নৌকা ধাক্কা দিচ্ছি, মানে ব্যাপারটা সত্যি অসাধারণ আর উপভোগ করতেছিলাম অনেক। তো দেখতে দেখতে কিন্তু আমরা রেমাক্রি বাজারে চলে আসছি, আর রেমাক্রি বাজার থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু। আর আমাদের প্ল্যান, ফার্স্টে কিছু খাবো, দুপুরের খাবার, দেন আমাদের ট্রেকিং স্টার্ট করব। নাফাকুম যেতে হলে কিন্তু আপনাকে গাইড মাস্ট নিতেই হবে, আর সেটা রেমাক্রি বাজার থেকে। আর এখানে 2,000 থেকে 1,500 টাকার ভিতরেই কিন্তু আপনি গাইড পেয়ে যাবেন। তো আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিচ্ছি এখন। তো রেমাক্রি বাজারে আপনারা চাইলে আইসা খেতে পারেন, আবার তিনদুপাড়াতেও খেতে পারেন, বাট আমি সাজেস্ট করব তিনদুপাড়াতেই খাওয়ার জন্য, কারণ রেমাক্রি বাজারে এখানে একটু প্রাইস বেশি আর সবকিছু প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। আর খাবার শেষে প্রত্যেকবার 1 কাপ চা। তো খাবার শেষে আমরা একটু বিশ্রাম নিয়ে দেন আমাদের ট্রেকিং স্টার্ট করে দিছি। আর ব্যাপারটা এরকম, আমরা কোনো গাইড নেই, আমরা গাইড নেওয়ার চেষ্টা করছি, বাট তারা এত পরিমাণ টাকা চায় যে আমরা গাইড নিতে পারিই নাই এক কথায়। আর আমরা চেষ্টা করব এখন নিজে নিজে যাওয়ার জন্য, মানে এখানে রাস্তাটা একটু ভুলভাল আছে, বাট কেউ আপনাকে সাহায্য করবে না এখানে। আমরা অনেক চেষ্টা করছি পাহাড়ি লোকদের জিজ্ঞেস করার জন্য যে কোন দিক দিয়ে যাব নাফাকুম, তারা কোনো উত্তর দেয় নাই। তাই চেষ্টা করবেন গাইড নেওয়ার জন্য, বাট আমরা একটু পাকনামি করছি, অনেক সময় অনেক রাস্তা ভুলও করছি, যার কারণে কিন্তু আপনাদের গাইড মাস্ট লাগবেই। তো দেখতে দেখতে কিন্তু আমরা একটা মাচাং পাই, আর এই মাচাঙে এখানে সবাই বসে বিশ্রাম করতেছি, অনেক পরিশ্রম হয়েছে, বাট আশেপাশের যে ভিউ গুলা সবকিছুই কিন্তু উপভোগ করে করে আসছে এখানে। ট্রাস্ট মি, নাফাকুমের এই ট্রেলটা সত্যি অসাধারণ, মানে আশেপাশে যে ভিউ গুলা পাবেন সেইগুলাই মানে দেখতে দেখতে আপনার সময় কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না।
তোমাদের নাম কি? নাম জানো না? কি নাম? ভাইবা, কি নাম তোমার? লিপু, লিলিপু। তোমার? মেসি, মেসি, লিওনাল মেসি। ও ওকে। তো হঠাৎ কিন্তু আমি খেয়াল করলাম কোনো একটা পাড়া থেকে এই কুকুরের ছানাটা আমাকে ফলো করতেছে। তো 2 ঘন্টা 15 মিনিটের ট্রেকিংয়ে আমরা কিন্তু অলরেডি চলে আসছি নাফাকুমের সেই ব্রিজটাতে। আর এই ব্রিজটা দূর থেকে দেখেই বুঝতে পারছি এটাই নাফাকুম। আমরা মূলত ভিডিও ফুটেজ নিতে নিতে আসছি, যার কারণে 2 ঘন্টা 15 মিনিট লাগছে। আপনাদের কম লাগতে পারে, সেটা আপনাদের উপর, আপনারা কেমন ব্রেক দিবেন এটাই। তো আমরা কিন্তু অনেক ক্লান্ত, এখন রুম নেওয়ার পালা। রুম নেওয়ার জন্য আমরা ব্রিজটা পার হব। তো আমরা কিন্তু রুম দেখার জন্য উপরে উঠছি 2 তলায়। তো এটা হলো গিয়ে রুম, এখানে মূলত 8 জন থেকে 10 জন থাকতে পারবে। আর প্রতিজনের কিন্তু এখানে নরমালি 250 থেকে 300 টাকা করে লাগতে পারে। আমরা 250 টাকা দিয়ে অনেক চেষ্টা করছি, বাট রাজি করাইতে পারি নাই, বাট 300 টাকা দিয়ে উনি রাজি হয়েছে। তো নাফাকুম কিন্তু আমার এই ফার্স্ট টাইম আসা, আর এখন সন্ধ্যা হয়ে যাবে, তাই একটু এখানে আইসা একটু সময় দিলাম আর নিজের ক্লান্তিটাকে দূর করলাম। ভিডিও ফুটেজ সবকিছু আমার নিতে হবে কালকে সকালে। আর আমাদের প্ল্যান কালকে সকাল 10টার দিকে চলে যাওয়া, কারণ আমাদের বোট ওইখানে দাঁড়িয়ে থাকবে 12টা পর্যন্ত। রাতে কিন্তু ফুটেজ আমি খুব কম নিই, আর রাতে আমরা জাম্বুরা পড়তে গেতেছি, দেন সকালে একদম দেখা হবে। তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল কিন্তু উঠে পড়ছি, কারণ আমার ফুটেজ নিতে হবে। সবাই ঘুমাইতেছে, সবাইকে ডাকার পরেও ওরা উঠবে না এটা বললো, যার কারণে কিন্তু আমি একা একা চলে আসছি। আর এইখানে কিন্তু কেউ নাই, শুধু আমি একা। তো সকালের নাস্তার ব্যাপারটা আমি শেয়ার করি। সকালে নাস্তা খাওয়ার জন্য খিচুড়ি পাবেন, পরোটা, এগুলো পাবেন। তো রাতেই কিন্তু কোয়ার্টার দিয়ে রাখতে হবে আপনারা কয়জন খাবেন সবকিছু। নাফাকুমের বেস্ট ভিউ পেতে আপনার একদম ভোরে উঠতে হবে, কারণ সকালে উঠলে আপনি আকাশে মেঘ আর নিচে কুয়াশার যে একটা ধোঁয়া ভাব সেটা দেখতে পারবেন। আমি অপেক্ষা করতেছি সেই সময়টার, যখন পুরোই আলোকিত হয়ে যাবে, দেন আমি ড্রোনটা উড়াবো। আর দেখতে পাচ্ছেন একটাও কিন্তু মানুষ নাই, পুরাই আমি একা, সবাই ঘুমাচ্ছে। তো আমি যা নেওয়ার ফুটেজ আগেই নিয়ে নিছি। আর এখন 1 কাপ চা আর এই নাফাকুম ঝর্ণা, সত্যি অসাধারণ একটা মোমেন্ট। এবার আমাদের নাফাকুম ছাড়ার পালা। আমাদের জন্য বোট অপেক্ষা করতেছে, কারণ বোটের কোনো নাম্বার নাই, কোনো কিছু নাই, কল দেওয়ার কোনো সিস্টেম নেই। কারণ আমরা বলে রাখছিলাম 12টার আগে আমরা ওইখানে পৌঁছাবো, সেই টাইম শিডিউল অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে বের হয়ে পড়ছি অলরেডি। তো আমাদের প্ল্যান ছিল সাঙ্গু নদীতে গোসল করা, আর আমরা বোট মাঝিকে বলে রাখছিলাম যে আমরা যেইখানে চয়েস করব সেইখানে কিন্তু নেমে গোসল করব, কারণ এখন সাঙ্গু নদীর পানি কম, যেহেতু একটু ডেঞ্জার কম। আর আপনাদের যদি এই নৌকার মাঝিকে লাগে, তাইলে আমার ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো, নাম সহ লিখা আছে, আপনারা হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা কিন্তু তিন্দু পাড়াতে চলে আসছি, এখন আমাদের যাওয়ার পালা। আমরা তিন্দুর যে রাস্তা দিয়ে আসছি 21 কিলোর, সেটা কিন্তু ডাউন হিলে আমরা সুন্দর করে নেমে পড়ছিলাম, কিন্তু আপ হিলে ওঠার টেনশনে কিন্তু সবার অবস্থা খারাপ। সবাই ভাবতেছিল কিভাবে উঠা যায়, কিভাবে উঠা যায়। তো দেখা যাক কি হয়। আর এখন আমাদের মানে ডেঞ্জারাস একটা রাইড হবে, কারণ যেই ভাঙ্গা রাস্তাটা আমরা পার হয়েছিলাম ওই দিন, সেটা কিন্তু উঠার সময় হয়তো বা অন্যরকম লাগতে পারে, উঠার সময় আরো ডেঞ্জারাস লাগতে পারে। তো এটাই সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার প্লাস ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে আমাদের সাথে। সো আমি এখানে ওয়েট করব,
আমাদের বাকি বাইকগুলোর জন্য। আর এখানের ভিউটা মূলত দেখার জন্য আমি মানে সবার আগে চলে আসছি। এখানে ভিউটা এরকম, 4টা বাইক আর এই যে রয়্যাল এনফিল্ড। আমি আশা করি রয়্যাল এনফিল্ডটা খুব তাড়াতাড়ি সুন্দর করে উঠতে পারবে, বাট আমাদের নামার সময় কোনো ক্ষতি হয় নাই। ইনশাল্লাহ কোনো কিছু হবে না, ইনশাল্লাহ। ফার্স্টেই আমার পালা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। একটানা উঠতে হবে, একটানা উঠতে হবে, আশা করি কিচ্ছু হবে না। ঠিক আছে, সব টানের উপরে, এখানে কোনো ব্রেকই ধরা যাবে না। আমি ক্লাস ধরবই না, এক কথায় ক্লাস ধরাই যাবে না। আসেন আসেন ভাই, আমি ধরছি, কন্ট্রোল করছি, প্যারা নাই, কন্ট্রোল করছি, কন্ট্রোল করছি। ভাই রে ভাই, ধাক্কা দেওয়া রাখবো ভাই, ধাক্কা দেওয়া রাখবো, স্টার্ট অফ হয়ে যায়। এক গিয়ারে স্টার্ট অফ হয়ে গেছে। আমি 1 নাম্বারই ভাই। আচ্ছা সমস্যা নাই, এটা এটা ছাড়েন, এটা ছাড়েন। আমি হ্যাঁ, ধাক্কা দেন, ধাক্কা দেন। কন্ট্রোলটাই মেন, কন্ট্রোলটাই মেন। আবার অফ। পড়ে গেছে। তুলেন, এটা এটা তুলেন, এটা তুলেন, বাইকটা তুলেন, বাইকটা তুলেন পায়ের উপরে। দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে। ব্রেকটা ধরেন, ব্রেক দিচ্ছি। পিছনে ধরেন, এটা হাড়ায় উঠে দিব ভাই, পিছনে ধরেন তো, ধাক্কা দিয়ে ধরেন। হ্যাঁ ওকে ওকে ভাই, কি কমু কোন, এনে স্টার্ট অফ হয়ে গেছে। পরে কন্ট্রোল, ফার্স্টে কন্ট্রোল রাখছি, দ্বিতীয়বার আর পারি নেই না বাইকের। না বাম এমপি ফল এত সহজ স্ক্র্যাচ হয় না, একটু টাচও লাগে না এদিকে মনে হয়। হ্যাঁ হ্যান্ডেল, হ্যান্ডেল প্রথমত। আর পিছনে ব্রেক ধরি নাই, শুধু সামনেটা ধরছি, যার কারণে স্লিপ খাইছে থাকার অবস্থা। বাট পড়ছে, এই ব্যাগ একটু লাগছে। আর সামনের দিকে হ্যান্ডেল বার। বাট যাই বলেন না কেন, নিজের কোনো ক্ষতি হয় নাই, হয়তো একটু চুলছে, এখানে একটু ব্যথা পেয়েছি, বাট এটা ব্যাপার না, বাইকের কোনো ক্ষতি হয় নাই, এখানে একটু স্ক্র্যাচ পড়ছে। একটু ছেড়ে তারপর পিকআপ দিবে, যান লাস্ট মুড ছাড়বেন না। ব্যাপারটা এরকম যে পিক আপটা মানে বাড়ি দিয়ে দিয়ে উঠতে হবে, তাইলে উঠতে পারবেন, তাছাড়া পসিবল না। পিক আপ আমি বাড়ি দেই নাই, যার কারণে আমার বাইক অফ হয়ে গেছিল, এইটাই সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল, যার কারণে আমি পড়ছিলাম। এখন মেন কথা, আমি আগে উঠছিলাম, একটা রং করছি, তারা ওইটা থেকে শিক্ষা পাইছে যে কীভাবে উঠতে হবে। তো আপনাদের আমি এটা বলতে চাই যে আপনারা এই ভুলটা করবেন না। মানে মেইন কথা, এই যে এক্সিলেটর অর্থাৎ পিক আপ সবসময় বাড়ি দিয়ে রাখবেন, আর ক্লাস সবসময় কম মানে টাইনে রাখবেন আর কি। মেন কথা এটা, মানে ফুল ক্লাস কখনো ছাড়বেন না, তাইলেই হবে। ফুল ক্লাস যদি ছেড়ে দেন তাইলে মানে অফ হয়ে যাবে আপনার বাইক। আর বাইক অফ হয়ে যাওয়া মানে হয়তো ভিডিওতে দেখছেন আমি কীভাবে পড়ছি, এভাবে পড়া একদম 100%। এই জন্য সবসময় মাথায় রাখবেন যে পিক আপ বাড়ি দিয়ে দিয়ে উঠবেন, তাহলে সুন্দর করে উঠে পড়তে পারবেন। তো এইটুকু শিক্ষা অন্তত পাইছেন। আর আমি পড়ছি ওইটা ব্যাপার না, বাট একটা শিক্ষা তো হয়েছে, তাই না? নেক্সট টাইম হয়তো বা কোনো এরকম প্রবলেম হবে না। মূলত এটাই
কোনো কিছু করতে গেলে একটা ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করা যায়। তো এটাই কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে। তো এক্সট্রিম একটা রাইডের পর কিন্তু আমরা এই ট্যুরটা এখন শেষ করতে যাচ্ছি। আমাদের প্ল্যান এখন লামা, আলীকদম, নয়তো চট্টগ্রাম, নয়তো সীতাকুণ্ড, কোথাও একটা আমরা রাতে স্টে করব, কারণ আজকে রাইড করে ঢাকা ব্যাক করা পসিবল না। আর এটার জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিছি। তো দেখা যাক কি হয়, বাট আমি এই ব্লগটা এখন শেষ করে দেব। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন কোনো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।